কোনো গিভ এন্ড টেকের অফার আসেনি আমার কাছে আমিও তাদেরকে ভালোবাসা দিব আমার মন ভরে মেসি যদি তার দুইটা বেবি হওয়ার পরে বিয়ে করার মতো ডিসিশন নিতে পারে সেক্ষেত্রে কেন আমাদের প্রবলেমটা কোথায় যে একসাথে দুইটা মানুষ আমাকে পছন্দ করতেছিল মানে দুজনেই খুব হ্যান্ডসাম এখন যেই আমার সাথে ফোনে কথা বলে তারই ভালো লাগে বুইরা বেটার সাথে আমার যাবে কেমনে। দর্শক স্বাগত জানাই মাই টিভি ধারাবাহিক অনুষ্ঠান লেটস টকে আজকের এই ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইনফ্লুয়েন্সার, অভিনেতা, অভিনেত্রী কিংবা কন্টেন্ট ক্রিয়েটরদের অজানা সকল তথ্য তুলে ধরি। পুরো অনুষ্ঠানে আমি সাথে আছি কবির চৌধুরী জয় এবং বরাবরের মতো আমাদের অতিথি হিসেবে আজকেও রয়েছেন একজন। আজ আমাদের অতিথি হিসেবে রয়েছেন চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেত্রী মিষ্টি জাহান। কেমন আছেন? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবারের ঈদ নিয়ে কি পরিকল্পনা আপনার? এবারে ঈদ নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই, যেহেতু গত দুই ঈদে সিনেমা নিয়ে কিছু কথাবার্তা হচ্ছিল, বাট এই ঈদে কোনো সিনেমা নেই। দেশের এই অবস্থার মধ্যে সিনেমার শুটিং করার কোনো প্ল্যানিং করা হয়ে ওঠে নাই। তো সিনেমা যেহেতু নাই, তাই আমার পারিবারিক কিছু প্ল্যানিং আছে, ঘুরতে যাওয়া, সিনেমা দেখা, যে সিনেমাগুলো আসছে এই তো। আচ্ছা, একজন অভিনেত্রীর কাছে ঈদে সিনেমা না থাকা এই বিষয়টা অনেকটা কিভাবে দেখেন আপনি? আমি তো খুবই নতুন, রিসেন্টলি কাজ করছি, সো আমি এটাকে মানে অতটা চ্যালেঞ্জ হিসেবে দেখছি না। যে আমার কাছে মনে হচ্ছে যে আরও কিছু টাইম আছে, দেখা যাক কি হয়। তবে দেশের এই পরিস্থিতিতে সিনেমাটা না থাকাটা খুবই নর্মালি মনে হয়, কারণ অনেক কি বলে ব্যস্ত অভিনেতা অভিনেত্রীরা, নাটক বাদে যারা হচ্ছে সিনেমাতে কাজ করছেন, তাদের অনেকেই অনেক বছর যাবত সিনেমা আসছে না। সো এই ঈদে আমারও আসছে না, হতে পারে যে কোনো ঈদে এক একজনের করে আসবে না। এই তো। অভিনেত্রী বলতে আমরা বুঝি গ্ল্যামার কুইন, তারা অন্যান্য মেয়েদের থেকে একটু আলাদা, বিশেষ করে পুরুষদের কল্পনার জায়গায় সম্পূর্ণ ভিন্ন একজন নারী যাকে আমরা পছন্দ করি। ঠিক সেভাবে একটি সাধারণ মেয়ে যদি মার্কেটে শপিং করতে যায় এই ঈদ শপিংয়ে, তার শপিংয়ে যেরকম মাত্রা থাকে বা যেভাবে তিনি করেন, কিন্তু একজন অভিনেত্রী কিন্তু তার থেকে বেশি করা উচিত। আপনি কি মনে করেন? সাধারণ মানুষ আসলে কি সবাইকে তার কল্পনার জগতে সেই আসলে হিরো বা হিরোইন ভাবতেই চিন্তা করে। তো আমার মনে হয় যার আসলে সামর্থ্য আছে বা যে কিনতে পারে, তার কাছে নিজেকে সুন্দরভাবে দেখানোর জন্য, উপস্থাপন করার জন্য সে তার মতো করে শপিং করবে, এটাই স্বাভাবিক। আপু, এবার ঈদে কি শপিং করলেন? এবার ঈদে পাকিস্তানি ড্রেস তো খুব বেশি ফেমাস এখন, সবাই নিচ্ছে। তো আমি এইবার যে এরকম ফার্স্ট না, বাট পাকিস্তানি ড্রেসের থ্রি পিসগুলো আমার অলওয়েজই পছন্দ ছিল। মানে সবসময় আমার লিস্টে একটা না একটা থ্রি পিস থাকতো পাকিস্তানি, যেটা বাংলাদেশি হয় সাদাবাহার বা গুলবাহার, আরও কি ব্র্যান্ড আছে, বিন হামিদ, এরকম। তো ওরকম একটা ড্রেস। কয়টি ড্রেস কিনেছেন? আমি প্রতিবারই মানে নিজের জন্য আমি যদি শপিং করি সেটা একটা বা দুইটা হয়, তারপর গিফট আরও 3-4টা হয়ে যায়, সবকিছু মিলে 5-6টা হয় মোটামুটি। এগুলো কে গিফট করে? এগুলো কখনো কাজিনরা গিফট করে, কখন চাচা গিফট করে, কখনো ভাই গিফট করে, এই তো। বয়ফ্রেন্ড বা অন্য কোনো ফ্রেন্ড, তারা কেউ গিফট করে না? বয়ফ্রেন্ড আসলে ড্রেস গিফট করার মানে ওই ক্ষমতা রাখে না, ওই সাহসটাও পায় না, কারণ ড্রেস কিনলে জীবনও আমার পছন্দ হবে না অলওয়েজ। আর আমাকে যারা গিফট করে তারা কিন্তু মানে ড্রেস গিফট করে না, অলওয়েজ আমাকে টাকা গিফট করে, আমি আমারটা কিনে নেই। যে আচ্ছা, এমন হয়েছে কখনো কোনো বয়ফ্রেন্ড একটা ড্রেস গিফট করলো, আপনি পছন্দ হলো না, মুখে ছুঁড়ে ফেললেন? না, মুখে ছুঁড়ে মারি নাই। যেটা হয়েছে যে তুমি কোথা থেকে নিয়েছো ওই ড্রেসটা, ওইখান থেকে। আচ্ছা চলো তো দেখি মানে কি কালেকশন আছে আরো। আচ্ছা, তারপরে গিয়ে ড্রেসটা রিপ্লেস করে দিয়েছে, এই ধরনের ঘটনা ঘটেছে? হ্যাঁ, কারণ ছেলেদের পছন্দের উপর, বিশেষ করে ড্রেসের পছন্দের উপর আমি কখনোই আস্থা রাখতে পারি না। আর এতে কোনো মেয়েই রাখতে পারে না। আসলে রাখতে পারে না? কেন রাখতে পারে না? মানে এমনিতে ওরা কিন্তু গার্লফ্রেন্ড চয়েসের ক্ষেত্রে ওরা সবসময় খুঁজে সবচেয়ে বেস্ট মেয়েটা, সবচেয়ে দেখতে সুন্দরী মেয়েটা খুঁজে বের করে, কিন্তু ড্রেসেসের ক্ষেত্রে আমার কেন জানি মনে হয় ওরা গিয়ে বেছে সবচেয়ে বাজে ড্রেসটা কিনে নিয়ে আসে। মানে বাজেট ড্রেসটা কি আসলে সস্তার দিক থেকে নাকি আসলে পছন্দের দিক থেকে? এমন না যে সস্তা, টাকা দিয়েই কেনে, বাট ওদের ওয়েভ চয়েসটা না, মানে ওরা একটু কালার বোঝে না। যেমন আমি যেটা শুনছি, কিছু একটা গবেষণায় বলছে যে মেয়েরা আসলে যতগুলো কালার দেখতে পায়, ছেলেরা তার থেকে অনেক কম কালার দেখতে পায়। মেয়েরা যেমন একটা কালারের কয়েকটা শেড, 4 থেকে 5টা শেড বুঝে, আর ছেলেরা সে একটা শেডই বুঝে। মানে এটা বেসিক্যালি সাইকোলজিক্যালি সেটেড, মানে এখানে ওদের দোষও নাই আমি বলতে পারবো। সো মানে ওরা আসলে কালারটা বুঝে উঠতে পারে না যে এই মেয়েটাকে এই ড্রেসে কেমন লাগবে, বা ওই মানুষ থেকে কেমন লাগবে, বা ওর কালার টোনের সাথে কোনটা যাচ্ছে, বা ওকে কোন ড্রেসটা পরলে সুন্দর লাগবে। সো এইটুকু একটু প্রবলেম আছে ওদের। শপিং করতে গেলে ড্রেসে না মেকআপে, কোনটাতে বেশি ফ্যাসিনেশন থাকে? আমার মেকআপে অত বেশি ফ্যাসিনেশন নাই, কারণ আমি অত ভালো মেকআপ করতেও পারি না। মানে আমি জাস্ট লিপস্টিক 1টা 2টা বা 3টা শেড থাকে, এগুলো আমি রেগুলার ইউজ করি। আর ফাউন্ডেশন তো আমি না পারতে কখনোই ইউজ করি না।
তো শপিং এর ক্ষেত্রে আমার ব্যাগ জুতাতে বেশি পরিমাণে আকর্ষণ কাজ করে। ড্রেস নর্মাল ড্রেস এমনও হয় যেহেতু 3 পিসটা রেগুলার ওয়্যার হয় না, জাস্ট কোনো আত্মীয়র বাসায় বা রোজার মাসে বা এই সময়গুলোতে আমরা 3 পিস পরাটাকে প্রেফার করি, বা ট্রেডিশনাল ড্রেসগুলো ঈদের সময় পরা প্রেফার করি। আদারওয়াইজ কিন্তু পুরো বছর আমরা একটু কমফোর্টেবল ড্রেসেসগুলোই পরি। সো মানে আমার জুতা বা ব্যাগে অনেক ফ্যাসিনেশন। আচ্ছা, এই ঈদে বিশেষ করে কোনো প্রোডিউসার কিংবা কোনো ডিরেক্টর ড্রেস গিফট করেনি? ডিরেক্টর গিফট করেনি, আর প্রোডিউসারদের সাথে এখন ওইভাবে পরিচিত হয়ে উঠতে পারিনি আমি। একেবারে নতুন? আমি তো সিনেমাতে নতুন বলা যায়। আর কোনো ডিরেক্টর গিফট করে নাই, জিজ্ঞেস করতে হবে কেন গিফট করেনি। আচ্ছা, এখন বর্তমানে কোন কাজের ভেতরে, আসলে এখন কোন কাজে আছেন, কি করছেন এখন বর্তমানে? এখন স্পেসিফিক কোনো কাজের কথা যদি বলা হয়, গত 7-8 মাস থেকে কোনো শুটিং অ্যাটলিস্ট যাওয়া হয়নি। কিছু কিছু শ্যুট বাইরে ইয়াতে, যেমন রিসেন্টলি ভাসাভের একটা শ্যুট করে আসলাম, তো এরকম কয়েকটা ফটোশ্যুটের বাইরে মানে আমার শুটিংয়ে যাওয়া হয় নাই। সিনেমা অলমোস্ট আমাদের কমপ্লিট কথাবার্তা চলছিল অনন্ত জলিল সাহেবের সাথে। আমাদের 2টা সিনেমার প্ল্যানিং, একটা কিল হিম 2, আরেকটা শুনেছি ডিস্ট্রয়, যেটা হচ্ছে ইকবাল সাহেবের আমাকে মানে অফার করেছিল। তো আমাদের শুটিং আসলে আগে যাওয়ার কথা ছিল, বাট সামহাও শুটিংটা পেছাচ্ছে। তো ঈদে রোজার সময় তো ফাইনালি কথা হইলো, আমি ওরা বলছে যে রোজার পরপরই যাবে। তার মানে কি আমরা পরবর্তীতে ঈদুল আজহাতে সিনেমা দেখতে পারি? মোস্ট প্রবাবলি, হোপ সো। আমিও খুব আশাবাদী, আই থিঙ্ক আসবে, দেখা যাক। আমি তো খুব খুশি হব। আচ্ছা, এই বিষয় একটু প্রথমে জানতে চাই, যেহেতু আপনি এই ইন্ডাস্ট্রিতে অনেকটাই নতুন, তো নতুন একজন অভিনেত্রী হিসেবে কি কি প্রতিবন্ধকতা ফেস করছেন, বা একজন নতুন অভিনেত্রীর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খুব চ্যালেঞ্জের হয় এই ইন্ডাস্ট্রিতে? চ্যালেঞ্জের বলতে আমার যেটা মনে হয় যে আমাদের পরিচিতির জায়গাটা ওরকমভাবে গড়ে ওঠার না কারণে আমাদের আসলে ম্যাক্সিমাম সময় যেটা হয় যে মানে খুব ইজিলি কেউ অ্যাকসেপ্ট করে নিতে পারে না। অ্যাকসেপ্ট লাইক হচ্ছে মানে কো আর্টিস্ট যাদের সাথে আমরা কাজ করিনি বা যাদের সাথে কাজ করতে চাই, সেই কাজগুলো না র্যান্ডমলি কোনো মানে সুযোগ আসে না। যেমন বাইরের দেশের যদি কোনো কান্ট্রির কাজের কথা বলি বা ইন্ডিয়ার কথা যদি আমরা বলি, যেমন ওদের সিনেমা বা কলকাতার সিনেমাগুলো তো অডিশনের একটা ব্যাপার থাকে, যে কোনো একটা সিনেমা ওরা প্ল্যানিং করছে, সেক্ষেত্রে ওরা গতানুগতিক যে আর্টিস্টরা কাজ করছে তাদের বাইরেও যেন আর্টিস্টদেরকে পরিচিতির জায়গাটা তৈরি করার জন্য ওরা একটা অডিশনের আয়োজন করে। সাথে কি হয়, পরিচিতিটা বাড়ে অ্যাটলিস্ট। আচ্ছা, ধরুন পরিচিতি নেই, এই ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের লোকই আছে, এই পরিচিতি না থাকার সুবিধাটাকে তারা কিভাবে ব্যবহার করে? এই যে অ্যাজ ইউজুয়াল এটাই, পরিচিতি নেই, যে আমাদের অডিশনের জায়গাটাও নেই, যার কারণে কি হয় যে কেউ না কেউ আসে হুট করে, তারা প্রডিউস করতে চায়, ওরা প্রডিউস করবে, সেই প্রডিউসের খাতিরে তারা তাদের হয়তো বা আর্নিং সোর্সটা প্রপারলি খুঁজে যদি না পায়, যদি তাদের পছন্দের কেউ একজনকে তারা হয়তো বা মানে বলে যে সাজেস্ট করে ডিরেক্টরদেরকে যে আমার পছন্দের অমুক আর্টিস্ট, সে নতুন হতে পারে বা কখনো কাজ করেই নাই, বা এমন এমন কাজ করেছে CD গ্রেডের কাজ যেগুলোতে অ্যাক্টিংয়ের এও জানে না, বাট ওদের প্রডিউসার আছে, ওরা সিনেমা করতেছে এবং এমন এমন সিনেমা তো আসতেছেও যেগুলো কেউ হতে বা জানেও না, দেখে। এটা তো স্বাভাবিক ঘটনা, কিন্তু এর আড়ালের বিষয়টা কি? এর আড়ালের বিষয়টা আমি কতটুকু বলবো আমি জানি না। আমি তো অলওয়েজ ওয়েট করি যে হয়তো বা কেউ একজন আমাকে অডিশনে ডাকবে, কেউ হয়তো বা কাজের জন্য আমাকে চিন্তা করবে, আমাকে অ্যাটলিস্ট একটা কল করবে, আমি পারি না পারি ওরা অ্যাটলিস্ট আমাকে দেখবে। আমি এই বিষয়গুলো তো হলো কেমন, যে আপনাকে সে কল করলো বা আপনার সাথে একটি ভালো সম্পর্ক, আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিংবা আপনার বন্ধু, সে বিষয়টি ভিন্ন, কিন্তু একজন অপরিচিত ব্যক্তি, আপনি নতুন একজন অভিনেত্রী এসেছেন, অভিনয় করবেন, একজন অপরিচিত ব্যক্তি আপনাকে সেই সুযোগটি কেন দিবে? আমাকে তো দেয় না এখন পর্যন্ত সুযোগ অপরিচিত কেউই, কারণ আমি যা কাজ করেছি অল্প 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 করে কাজ করে এসেছি। এই ইন্ডাস্ট্রিতে যারা চেনে তারাই আমাকে কাজে নিয়েছে, বা যারা আমার কাজ দেখেছে তারা আমাকে কাজে দেখেছে, বা আমার কাজের মাধ্যমে আমার পরিচিতি জায়গাটা এসছে। আমার এমন হয় না যে হুট করে আমি মানে এমন কেউ যে একদম আউট অফ মিডিয়া, আউট অফ সোর্স, নো ওয়ান নোজ মি, আমি কিছু করি নাই, আমাকে শো করার কোনো জায়গা হয় নাই, এমন কেউ আমাকে এখন পর্যন্ত কাজে নেয়নি, এখন পর্যন্ত আমার কাছে সুযোগে আসেনি বলা যায়। আমরা এই ইন্ডাস্ট্রি সম্পর্কে শুনি, যেখানে যারা নতুন কাজ করতে আসে তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কি ঘটনা ঘটে, তাদেরকে গিভ অ্যান্ড টেকের অফার করা হয়। আপনি এই অফারগুলো কতটা পেয়েছেন বা কোন কোন জায়গা থেকে এসেছে? আমার ওই যে বললাম না, আমার কাজের ক্ষেত্রে যারা যারা আমাকে কাজের অফার করেছে তারা আমার কাজ দেখে শুনে জেনে আমাকে কাজের অফার করেছে, যারা আমার কাজই দেখেনি। তার মানে কি বলতে পারি যে আপনার কোনো গিভ অ্যান্ড টেকের অফার আসেনি? আমাকে রিচ করতে পারে না, হয়তো বা সামহাউ রিচ করতে পারেনি। হ্যাঁ, আমাকে তো খুঁজে বের করতে হবে। এখন আমাকে খুঁজে বের করতে হলে যে ওয়েটা দরকার, সেই যে ওয়েগুলোর সারাউন্ডিং এ সামহাউ আমি নাই হয়তো। ঠিক আছে, আপনাকে সরাসরি প্রত্যক্ষভাবে করেনি, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে গিভ অ্যান্ড টেক নামের শব্দটা তো বিলংস করে, এটা কি আপনি অস্বীকার করবেন? এটা তো আপনারাই ভালো বলতে পারবেন বিলংস
করে বা করে না শুধুমাত্র নট অনলি ইন্ডাস্ট্রি, আই ডোন্ট থিঙ্ক যে আপনি আমার ইন্ডাস্ট্রিকে অলওয়েজ বলবেন যে ইন্ডাস্ট্রি গিভ অ্যান্ড টেক লাইক হচ্ছে মানে প্রতিটা সেক্টরে আমি জানি, আমি যতটুকু জানি আমার ফ্রেন্ড সে জব করছে, আমি তো জাস্ট রিসেন্টলি পড়াশোনা কমপ্লিট করলাম 2024 কারেকশন করি, সেটা হচ্ছে যে পুরো ইন্ডাস্ট্রিকে কিন্তু কেন্দ্র করে আমরা বলছি না, কারণ এই ইন্ডাস্ট্রির ভিতরে কিছু কিছু ঘটনা বা কিছু কিছু বিষয়, কিছু কিছু মানুষ তাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করার চেষ্টা করে, আমি সেই বিষয়টিকে আলোকপাত করছি। আপনি আসলে এই বিষয়টিকে কিভাবে দেখেছেন বা এই ধরনের কি ঘটনার সম্মুখীন হয়েছেন? এখন দেখেন আমি এটাকে কোনোভাবেই দেখতে যাচ্ছি না, কারণ হচ্ছে কেউ কারো সুবিধা দিবে, কেউ কারো সুবিধা নিবে, সেক্ষেত্রে না দুইটা মানুষের চাহিদা প্রয়োজনটা বুঝেই তারা সেই জায়গাটাতে স্টেপ ফেলবে। তো আমি এখানে কেন ছোট করে কাউকে কথা বলবো বা কেন আমি কাউকে নিচু করে কথা বলবো? তার নিশ্চয়ই প্রয়োজনটা আছে, তার প্রয়োজনটা তো আপনি জানেন না, আমি জানি না, আমি তো তার প্রয়োজনটা পূরণ করতে পারবো না, বা সেই মানুষটার প্রয়োজনটা আমাকে আমার সেই ক্ষমতাটা নেই। তাহলে আমি কাউকে যদি জাজ করি সেক্ষেত্রে আমার উচিত কি আমার সোসাইটিটাকে আগে ঠিকঠাক করা, আমার সোসাইটি ঠিক করে আমার প্রতিটা মানুষ যে তার জায়গা থেকে কতটা সলভেন্স, কতটা ঠিকঠাক তার যে প্রয়োজন, সেই প্রয়োজনটাকে পূরণ করার পর আমি তাকে নিয়ে কথা বলার অধিকার রাখি। আদারওয়াইজ আমি কোনো কথা বলার প্রয়োজন বোধ করছি না। আমরা শুনে থাকি, আমরা এই ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গা থেকে এটা শুনে থাকি, এই ধরনের ঘটনাগুলো ঘটে, বিশেষ করে নতুনদের ক্ষেত্রে আরো বেশি ঘটে। আপনি এই ঘটনা সম্পর্কে কতটুকু জানেন? আমি এই ঘটনার সম্পর্কে এটা একজন অভিনেত্রী হিসেবে, মানে অভিনেত্রী জায়গা থেকে দেখুন, আপনারও কিন্তু সহকর্মী আছে, নতুন অনেকে আছে। হয়তো না, আমার সহকর্মী বলতে কি যারা যারা আছে তারা কাজ করছে, আমি যাদেরকে চিনি তারা কাজ করছে এবং তারা কাজ করে এসছে। আমার যেহেতু আপনি কি তাদের কাছ থেকে কখনো শুনেননি এমন ঘটনা? ওই যে এটা শুনলে তো নিশ্চয়ই স্বাভাবিকভাবে যে করো যখন আচ্ছা নাম না বলুন, কিন্তু আপনি ঘটনাটা আমাদেরকে একটু বলুন, আমরা একটু ঘটনাটা শুনতে চাই। নাম বলার দরকার নেই। আমি কেন বলবো? আমার ঘটনা আমি বলতে পারি, আরেকজনের ঘটনা আমি কেন বলবো? এটাই হয়েছে যে আমি যখন যদি আমার কারোর সাথে কোনো ভালো সম্পর্ক, ইটস ক্যান বি ফ্রেন্ডশিপ, ইটস ক্যান বি এনিথিং এলস, হোয়াটএভার ইট ইজ, বাট সেক্ষেত্রে হয়তো আমি একটা এক্সট্রা প্রেফারেন্স পেতাম, যেটা হচ্ছে মেইন স্ট্রিমে কাজ করে এসে আমার হয়তো ব্যাক টু ব্যাক ওয়ার্ক, যদি আমার কারোর সাথে ওই গুড রিলেশনশিপটা, আর আপনি যেটা বলতেছেন না গিভ অ্যান্ড টেক, এটাতে আমি মনে করি না ভালো কাজগুলো আসলে এইটাতে হয় না। যারা ভালো ভালো কাজগুলো করে লাইমলাইটে অলরেডি আছে, যাদের আসলে জায়গাটাকে আমরা বলতে পারি যে এই কাজটা সে করেছে এবং এখানকার এস্টাবলিশ একজন আর্টিস্ট, সেটা না প্রেম ভালোবাসার ক্ষেত্রে হতে পারে না। এদের ভালোবাসা প্রেম আলাদা। এখানে কিন্তু যারা লাইমলাইটে আছে আমরা তাদের কথা বলছি না, কারণ আপনি যখন লাইমলাইটে কেউ চলে আসবে তখন তার কাছে এই অফারগুলো আসাটা অনেকটা অস্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি নতুনদের কথা বলছি, নতুনদের কথা বলছি। হ্যাঁ সেটাই বললাম, আপনি গিভ এন্ড টেকের কথা যাদেরকে বলছেন তারা কখনো লাইমলাইটে আসতেছেন না এবং 2-4 টাকার কাজ করে 2-3 টাকার কাজ করে ওদের প্রয়োজনটাই পূরণ করে যাচ্ছে, ওরা কাজের ক্ষুধাতে নিশ্চয়ই আসে নাই। আর গিভ এন্ড টেক তো সবকিছুই স্বাভাবিকভাবে। তাহলে আপু আসলে আমি একটা অ্যাক্টিং দিচ্ছি, আমি একটা ভালো অ্যাক্টিং দিচ্ছি, সেই বিনিময়ে আমাকে ডিরেক্টর ডাকতেছে, he gives me a work, I gives her very good acting, so মানে এটাও give and take, it can be a very good give and take. So আমার কাছে মনে হয় না যে give and take যে স্পেসিফিক ওয়ার্ডটা বলছেন আপনি, যেটাকে মিন করে বলছেন। আচ্ছা তার মানে আমি বলতে চাই যে আপনি যেটা বলছেন তার মানে গিভ এন্ড টেকের কোনো অফার আপনার কাছে আসেনি? আমার কাছে কাজের অফারও আসে না ঠিকমতো, গিভ এন্ড টেকের অফার কিভাবে আসবে? ধরুন এখন যেহেতু আপনাকে রিচ করতে পারছে না, সামনে যদি কোনো একদিন দেখেন এই অফার আসে তখন কি করবেন? ও আচ্ছা, আমি ভাববো, দেখা যাক। সেটা যদি ভালো কোনো একটা কোম্পানির হয়, কোম্পানি লাইক হচ্ছে বাংলাদেশে যদি ওই যে ইয়াশরাজ ফিল্মসের মতো বা করণ জোহরের মতো বড় বড় প্রোডাকশন হাউস হয় তখন চিন্তা করবো, কারণ এই 2 টাকার কাজের জন্য তো নিশ্চয়ই এমন কিছু করার দরকার না যেটা আমার আসলে কোনো কিছু জায়গা ঠিক করে দিবে না। ইয়াশরাজ ফিল্ম হবে, বড় বড় প্রোডাকশন হাউস হবে, তখন তার আমাকে বুঝেই কাজে নিবে, না বুঝে নিবে না। তার মানে বড় প্রোডাকশন থেকে বা বড় জায়গা থেকে যদি অফার আসে আপনি সেই অফারটিতে রাজি হবেন বা ভেবে দেখবেন? রাজি হওয়াটা আপনি কিভাবে বলছেন আমি জানি না, আমার তো মনে হয় যে আমার অ্যাক্টিং দিয়ে তাদেরকে খুশি করতে পারলে তারা আমাকে সেই প্রয়োজনে বেশি ভালোবাসবে, আর আমিও তাদেরকে ভালোবাসা দিব আমার মন ভরে। ধরুন তারা আপনার অ্যাক্টিং দেখে আপনাকে ভালোবাসলো না, তাহলে কাজ হবে না, কারণ ভালো না বাসলো তো আমরা কাজে নিব না, অফার রিজেক্ট করে দিবেন, রাইট? এখন আমি কি রিজেক্ট করার? একটা বড় প্রোডাকশন হাউসের একটা কাজ আসবে, কাজটা আপনার কাছে আসছে, আমাকে রিজেক্ট করার আমি কেউ না। তাদের ভালো একটা প্রোডাকশন হাউস কখনোই আপনাকে অন্য কিছু দেখে কখনোই অফার করবে না। আপনি যদি ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস না হন আপনাকে কখনোই কাজে নেবে না, সে যতই গিভ অ্যান্ড টেক বা হোয়াট এভার ইট ইজ। আপনি চিন্তা করে দেখেন তো কত কন্টেন্ট ক্রিয়েটারদের কথা বলতেছেন, ওরা সবাই কেন অ্যাক্টিং করতে পারছে না? কেন তারা লাইমলাইটে নাই? কারণ তাদের ওই মানে ক্যাপাবিলিটি নেই, তারা ওই জায়গাটাতে বিলং করে না। আমি অ্যাক্টিং শিখে এসেছি, আমার একটা মানে কি বলে বিট আছে, আমার একটা জায়গা আছে, আমার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, আমার পড়াশোনা আছে, সো আই হ্যাভ লটস অফ অপশনস। আমি এইটা না যে আমার ফ্যামিলি চলবে না আমার অ্যাক্টিং না করলে, সো আমাকে দিতেই হবে, এটা দরকার নাই। ওরা যে আমার কাছে আইসা বলবে তুমি আমাকে গিভ অ্যান্ড টেক না শুধু আমাকে কাজ করবে না, ওদেরও যায় আসে না। ভালো
আলফাই হতে পারে, জাজ মাল্টিমিডিয়া হতে পারে, ওদের এত প্রয়োজন নাই তো যে মিষ্টিকে লাগবেই তাদের, মিষ্টি ছাড়া অনেক মেয়ে আছে তাদের কাছে। আর যারা আসবে তাদের হচ্ছে গিয়ে তাদের মিষ্টি হোক, যদু মধু কদু হোক, একটা মেয়ে হইলেই হবে, আর ওই মেয়েদেরই টাকা হইলেই হবে। সো ওদের সাথে যদি আপনি সবাইকে মিলান তাহলে হবে না। আমি দেখেন একটা বিষয় হলো কি, যে ভালো জায়গা থেকে যদি অফার আসে, ভালো জায়গার বিষয়টিকে আমরা আলাদা করে রাখছি। ধরুন ভালো জায়গা থেকে এমন কোনো অফার আসেনি, কিন্তু আপনার কাছে অফার আসলো যেটি অত বড় প্রতিষ্ঠান না কিংবা মধ্যম প্রতিষ্ঠান, এমন জায়গা থেকে আপনার কাছে অফার আসলো, বা কোনো একজন ব্যক্তি থেকে অফার আসলো। আপনি যেগুলো বলছেন এগুলো হলো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের কথা বলছেন। প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের বাইরে একজন ব্যক্তি সত্তা যদি আপনাকে বলে, তখন কি করবেন? কেন বলবে এই লোকটার সাথে আমার কি সম্পর্ক? এটা তো হচ্ছে ঘটনা, আমার অহরহ প্রেম হচ্ছে। হইলে কিন্তু ডিফারেন্ট ইস্যু। আমার ভালো লাগলে আমি অ্যাপ্রোচ করব, আমাকে অ্যাপ্রোচ করার কোনো ক্ষমতা কারণ নাই। এটা আমার উপর ডিপেন্ডেন্ট। আমার যাকে ভালো লাগবে আমি তাকে অ্যাপ্রোচ করব। আমি তাকে পছন্দ করি, ধরুন করে ফেললো, তখন আপনি কি প্রতিবাদ করবেন কিনা? এটা আমাকে করে ফেললো না, আমি দেখেন আপনি তো আমাকে বুঝতেছেন না, জানতেছেন না। আপনি আমাকে বললে আমি বলবো না, আমার পক্ষে পসিবল না। আপনি এটা তো কোনো কষ্টের কারণ না, এটা তো কেউ কাউকে ক্ষতি করতেছে না। যদি আমাকে এসে বারবার প্যারা দেন তখন আমি আপনাকে প্যারা দিব, আদারওয়াইজ কথা বাড়াতে লাভ নেই। সিম্পল। তার মানে আমরা মিষ্টি জাহানকে অ্যাপ্রোচ করতেই পারি নাকি? আপনি অ্যাপ্রোচ করেন দেখি। অ্যাপ্রোচ করতে পারি আমরা নাকি? হ্যাঁ, অ্যাপ্রোচ করতে পারেন, আমিও নাই করতে পারি। তো এটারও যেমন ক্ষমতা আছে আমারও ক্ষমতা আছে, দ্যাটস ইট। এক্স্যাক্টলি, আমি এটাই বিষয় বলছিলাম যে আপনি কি তখন প্রতিবাদ করবেন কিনা। আচ্ছা, এই যে দেখুন, আমি একটা কথা বলি মিষ্টি আপু, ওই যে আমরা দেখি পার্শ্ববর্তী দেশ ভারতে অনেকে আছে নিজের প্রিয়জনকে বোঝার জন্য কিংবা কারোর সাথে সম্পর্কে জড়ানোর জন্য, তার সাথে থাকতে পারবে কিনা, কন্টিনিউ করতে পারবে কিনা, এই জন্য তারা লিভিং রিলেশনে যায়। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন? এটা খুবই পজিটিভলি দেখি আমি, এবং আমার মনে হয় এটা খুব দরকার। এটা আমাদের কান্ট্রিতে হওয়া দরকার, খুব দরকার, খুবই দরকার। মানে খুব দরকার। আপনি কি এটা কন্টিনিউ করছেন? মানে আপনি কি করেন আমি নাকি করেন না করতে চান? করতে চাই আমি, যদি পসিবল হয় আর কি। মানে এখন করছেন? এখন সম্ভব না। আমাকে একটু বলেন তো এটা পজিটিভলি কেন, আসলে এটার কারণ কি? কারণ হচ্ছে দেখেন, আমাকে তো জীবনে কোথাও কোনো না কোনো এক পর্যায়ে গিয়ে বিয়ে করতে হবে। সো বিয়ে করার পর আমার নিশ্চয়ই একটা সন্তান আসবে, একটা বেবি আসবে, যে নিউ একটা জেনারেশন আসবে, যার লাইফের আমি বা আমার পার্টনার অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি মা হিসেবে সারা জীবন তার পাশে থাকাটা ইম্পর্টেন্ট, বাবা হিসেবে তার সারা জীবন তার পাশে থাকা ইম্পর্টেন্ট। সো আমি যেটা দেখছি আমার ফ্যামিলি মানে সবার ক্ষেত্রে, যে আমি যদি আমার বাবাকে দেখি অন্য কারোর সাথে, মাকে দেখি অন্য কারোর সাথে, আমি যেমন নিতে পারবো না, আই থিঙ্ক আমার বাচ্চাও নিতে পারবে না। সো আমি বিয়ে করার পরে একটা মানুষের সাথে আমার সংসার টিকছে কি টিকছে না আমি এটা জানি না, মানে টিকতে পারে নাও টিকতে পারে। তো আমার আগে আসলে এটা ডিসাইড করে নেওয়া উচিত যে এই মানুষটা প্রেম করার সময় যে ফেজটা আছে, বিয়ে করার পরে তার সাথে একসাথে থাকলে তার সাথে আমার কতটুকু ম্যাচ হচ্ছে, মিসম্যাচ হচ্ছে কিনা, তার সাথে আমার কী প্রবলেমসগুলো ক্রিয়েট হচ্ছে, এগুলো আমরা সর্ট আউট করতে পারছি না কিনা। আর যদি করতে না পারি তখন আমাদের ডিসিশনটা কী হচ্ছে, আমাদের ধৈর্যের যে ক্ষমতা। এখন তো সবাই মানে স্ট্যাবলিশ, এখানে আমার এত কিছু করার নাই যে আমার হাজব্যান্ডের সাথে আমার মিলতেছে না, জাস্ট বিকজ অফ মাই বেবি আমাকে থাকতেই হবে। আচ্ছা, আমি আপনার কথা ধরেই বলতে চাই, ধরুন আপনি বললেন আপনার বাচ্চা হবে, যখন আপনি আরেকজনের সাথে থাকবেন সেটা আপনার বাচ্চা মেনে নিতে পারবে না, কিন্তু আপনি একজনের সাথে আছেন, যখন দেখলেন তার সাথে আপনার ম্যাচ হলো না, কিংবা একসাথে থাকার পরেই কয়েকদিন সার্টেন পিরিয়ডে আপনি কি তাকে পরিপূর্ণভাবে জেনে নেবেন যে পরবর্তীতে আপনাদের সম্পর্কে কখনোই ভাঙ্গন হবে না বলে আপনি ধারণা করেন? 1 ইয়ারে বোঝা যায় একটা মানুষের চেঞ্জেস। তাহলে 1 বছর লিভিং এ থেকে একটি মানুষকে বুঝবেন, কিন্তু এই 1 বছর যে আপনি মানুষটার সাথে থাকবেন, সামাজিকভাবে আপনার আশেপাশে সবাই তো এই বিষয়টি জানতে পারবে যে আপনি তার সাথে ছিলেন। আপনার যখন সন্তান হবে তখন তো পরবর্তীতে এই ঘটনা শেষ হবে, তখন কিভাবে? আমার সন্তানকে বলবো সেমটাই, তোমার কোনো মানুষের সাথে যদি তোমার মনে হয় তুমি বিয়ে করবা, তার সাথে একটা সারাউন্ডিং টাইম পর্যন্ত তার সাথে রিলেশনশিপে তুমি যাচ্ছ, কেন মেসি যদি তার 2টা বেবি হওয়ার পরে বিয়ে করার মতো ডিসিশন নিতে পারে, সেক্ষেত্রে কেন আমাদের প্রবলেমটা কোথায়? না মেসি 2টো বিয়ে করার পরে ডিসিশন নিছে, 2টি বেবি না, 2টা বেবি হওয়ার পরে, 2টা বেবি হওয়ার পরে কি ডিসিশন নিছে মেসি? সে বিয়ে করবে, এর আগে সে বিয়ে করে নাই। আচ্ছা, কিন্তু মেসি 2টো বেবি নেওয়ার পরে ডিসিশনটা নিয়েছে, সেটা তাদের দেশের কালচার। আমাদের দেশে কি প্রেক্ষাপটটা একই? আমাদের দেশের প্রেক্ষাপট এক না বলেই তো আমাদের দিনে দিনে ডিভোর্সের হার বাড়তেছে। আমাদের বাচ্চাগুলো দিনে দিনে যে ওদের যে মেন্টালি যে প্রবলেমসগুলো ফেস করতেছে, ছোটোবেলা থেকেই ওরা দেখতেছে যে আমার ফ্যামিলি এক না, ওরা ব্রোকেন ফ্যামিলিতে বড় হচ্ছে, ওদের মেন্টালি যে ওদের স্ট্যাবিলিটি সেটা কমে যাচ্ছে, ওরা আনহ্যাপি থাকতেছে, ওদের মানে সোসাইটিতে ওরা একটা হীনমন্যতায় ভুগতেছে যে ওর বাবা মা একসাথে থাকে না, ও হচ্ছে অ্যাবান্ডেড। এই ফিলিংসটা তো আমাদের সোসাইটিতে তৈরি করে দিচ্ছে। আপনি তো এটা আটকাতে পারবেন না। আপনি কি কোনো ধরনের আটকাতে পারবেন যে আমাদের যে রেভলিউশনগুলো ডে বাই ডে হচ্ছে সেগুলো থেকে আপনি আগে আটকাতে পারছেন? আপনি কি লুঙ্গি পরে বা গেঞ্জি পরে কি এখনো ঘুরে বেড়াচ্ছেন? আমাদের যে এখন জিন্স টি-শার্ট, মানে বলছেন জেনারেশনটা পরিবর্তন চেঞ্জ আসছে, এটা আটকানো সম্ভব না। আমি মিষ্টি আপু আপনার কথা ধরে বলতে চাই, আপনি ধরুন একজনের সাথে আপনি 1 বছর
লিভিং রিলেশন করলেন, এরপর আপনি তাকে বিয়ে করলেন। যদি বিয়ে করি, আমি জানি না। বিয়ে করলেন, আচ্ছা ধরুন আমরা ধরে নিলাম আপনি বিয়েই করেছেন, করেই ফেলেছেন, আপনারা বিয়ে এবং আপনার বিয়ের দাওয়াতও আমরা খেয়েছি। বিয়ে করার পরে আপনাদের মধ্যে ঝগড়া হবে না, কিংবা ঝগড়া হওয়ার পর ছাড়াছাড়ি হয়ে যাবে না, এটা নিশ্চয়তা কিভাবে দিবেন? আর হলে পরে যখন ছাড়াছাড়ি হয়ে গেল, তাহলে এই 1 বছরের লিভিংটা থাকার কারণটা কি হলো, মানেটা কি হলো, সার্থকতা কি? এই যে আপনি বললেন যে হবে না, এই যে হয়েই যেতে পারে, এইটার জন্যই তো আমার আগে থেকে একটা মানুষকে জানতে হবে, চিনতে হবে। একটা মানুষের সাথে সবসময় আপনি হাসি খুশি থাকতে পারবেন না। আমরা যখন ডেটে যাই 1 ঘন্টা বা 2 ঘন্টা আমরা গল্প করি, একটা খাবার অর্ডার করি, ভালো একটা টাইম স্পেন্ড করি, তারপর যে যার যার লাইফ। এরপর আমরা জানি না আমার মুড সুইং হইলে আমি কেমন বিহেভ করি, আরেকটা মানুষের যখন টাকা পয়সার প্রবলেম হয় বা অফিসিয়াল কোনো প্রবলেম হয় তখন তার রিয়েকশনটা কেমন হবে। অল টাইম যখন একটা মানুষের সাথে আরেকটা মানুষ থাকে তখন না তারা শেয়ার করতে পারে, তাদের ফিলিংসগুলো শেয়ার করতে পারে। আমি তার ফিলিংসটা কতটুকু অ্যাকসেপ্ট করতে পারি, সে আমার ফিলিংসটা কতটুকু অ্যাকসেপ্ট করতে পারে, আমার যে মুড সুইংয়ের যে মিনিটে মিনিটে ঝগড়া করার প্রবণতা, আমার যে মানে যেই জিনিসগুলোতে আমার খারাপ লাগা, আমার ভালো লাগা, সেগুলো সে কতটা প্রায়োরিটিস দিচ্ছে বা দিচ্ছে না, বা যদি দেয় আমি কিভাবে নিচ্ছি, যদি না দেয় কিভাবে নিচ্ছে, এই জিনিসগুলো তো সর্ট আউট হয়ে যায় অ্যাটলিস্ট 1 ইয়ারের মধ্যে। তাহলে আমরা বলতে পারি যে মিষ্টি জাহান আপু একজনের সাথে 1 বছর থাকলো, তারপরে তাকে একটা সার্টিফিকেট দিল, তার সাথে আর কারো সম্পর্ক ভাঙবে না। কোর্সটা এরকম যদি একটা কোর্স চালু করা যায় কেমন হবে? সার্টিফিকেট দিব না, আমি আমার সার্টিফিকেটের কথা বলছি। আমি কারোর দায় নেওয়ার জন্য তো আমি আমার লাইফের দায়ভার সম্পূর্ণ আমার উপরে, আরেকজনের মানুষের লাইফের দায়ভার তার উপরে। সো আমি আমার লাইফে হ্যাপি কিভাবে থাকতে চাই, কোন ওয়েতে চাই, দ্যাট ইজ টোটালি আপ টু মি। আরেকজনের লাইফেরটা আমার বলার কেউ না, আমি বলতে চাইও না, বলার প্রয়োজনও বোধ করছি না। বাট আমি আমার লাইফে কি করব সেটা নিয়ে কথা বলার কারো অধিকার নেই। ওকে, রাইট, এটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা একটা বিষয় জানতে পেরেছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বরাত দিয়ে কিছু প্রশ্ন জানতে পেরেছি, সেই প্রশ্ন কতটুকু সত্য সেটি একটু জানবো। ওকে, আমরা শুনেছি আপনি একজনের সাথে লিভিং রিলেশনে ছিলেন, এই তথ্যটা কতটুকু সত্য? ছিলাম। ও তাহলে এখন নাই, বা এখন আছেন কিনা? ও আচ্ছা আচ্ছা, না আমি একটা প্রেমের মধ্যে আছি, খুব সুন্দর একটা, এটা প্রেমও বলতে পারবো না, আমি খুব ভালো একটা রিলেশনশিপের মধ্যে আছি এবং এটা টিকতেছে। বাট এটা মানে আমি লিভিং থাকলেও তো আমার প্যারেন্টসদের সাথে থাকা সম্ভব না, তাই না? বাট আমি প্যারেন্টসদের সাথেই থাকি। তাহলে এটা ওই 1 বছরের পিরিয়ডে কবে যাচ্ছে? এটা এখনো একটু সময় বাকি আছে, কারণ একটু ম্যাচিউরড হয়ে নেই, জাস্ট নাও পড়াশোনাটা একটু কমপ্লিট করছি, একটু ক্যারিয়ারটাকে স্ট্রংলি দাঁড়া করে, মানে মিডিয়া হইতে পারে, আদার সেক্টর হইতে পারে, জাস্ট একটু জব টব বা কিছু একটা করে তখন চিন্তা করব, এখন না। ওকে, আমি বুঝতে পেরেছি পুরো বিষয়টি। আচ্ছা, আমরা যেভাবে দেখি আমাদের দেশের 8-10টা মেয়ে যেভাবে পড়াশোনা শেষ করে চাকরি করে কিংবা বিয়ে করে, আসলে যারা অভিনেত্রী আছেন বা যারা নতুন কাজ করতে এসেছেন বা কাজ করছেন, তাদের ক্ষেত্রে কি বিয়ের বিষয়টি এতটা সহজ হয়? বিয়ের বিষয়টি আমি জানি না, এত কঠিনভাবে দেখার তো কিছু নাই। আমার তো ড্রিম, আমার ভালো লাগে। আমি অ্যাট এ টাইম বিয়ে একসময় ফোবিয়া কাজ করতো, মনে হতো বিয়ে করবো না বা কিছু, বাট আমার কাছে মনে হয় যে মানে এটা লাইফের একটা পার্ট। সো জাস্ট নাও মানে একটা ক্যারিয়ারের জায়গায় যাব, নিজে আর্ন করব, একটা সংসার হবে, ফ্যামিলি হবে, বাচ্চা হবে, আবার অ্যাক্টিং করব, এটাই মজা। আমি দেখি যে বিশেষ করে এই ইন্ডাস্ট্রিতে যারা অভিনয় করেন, তাদের সহকর্মী যারা থাকেন, তাদের সাথে তাদের একটি সম্পর্ক তৈরি হয় এবং বিবাহ বেশিরভাগ ক্ষেত্রে, সব বলবো না, বেশিরভাগ ক্ষেত্রে। তো আপনি এমন একজন মানুষ যে এই ফিল্ডের সাথে কোনোভাবে ইনভলভ না, তার সাথে কি আপনার বিয়ে হওয়াটা অতটা সহজ? সেক্ষেত্রে একটা মানুষ আসলে আন্ডারস্ট্যান্ডিং হওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট। আমি জানি না কঠিন বা সহজ কিনা, তবে একটা মানুষ যে আপনার সাথে থাকবে, সে যদি আপনার বিষয়ে আন্ডারস্ট্যান্ডিং হয়, যে বললাম না 1 ইয়ারে সেটা সেটেল হয়ে যায়, সে আন্ডারস্ট্যান্ডিং প্রপার থাকলে তো কঠিন হওয়ার কোনো রিজন দেখছি না আমি। আচ্ছা, আরেকটি প্রশ্ন আপনার সম্পর্কে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনেছি, সেটা হলো আপনি ডবল টাইমিংয়ে এঙ্গেজ ছিলেন, একসাথে আপনি 2টো প্রেম করেছেন বা তারও অধিক করেছেন, এটা সত্য কিনা? না না না, ওরকম কিছু না, আপনি এটা নিশ্চয়ই স্টার গল্পের একটা ইয়ে থেকে পাইছেন, তাই না? ডবল টাইম রিলেশনশিপের মধ্যে ছিলাম না, ব্যাপারটা হচ্ছে ওই মুহূর্তে, এটা আপনার বলাই কিন্তু। হ্যাঁ, আমার বলা, এটা নট লাইক প্রেম, অনেক ছোট ছিলাম, দ্যাট আমি অনেক ছোট বলা। মানে কত ছোট? 16-17 বছর বয়স। 16-17, আচ্ছা। তারপর সেই সময় কি ঘটেছিল আসলে? সেই হ্যাঁ 2016 সালের এই ঘটনা এটা। হ্যাঁ, তখন একটা ছেলে আমাকে খুব পছন্দ করতো, লাইক করতো, সো দেখতে ভালো। আপনি করতেন না?
মানে আমার ব্যাপারটা কি হয়েছিল, মানে সবাইকে ভালো লাগতো তখন, মানে থাকে না বাসা থেকে বেরোতে পারতাম না, বাট ইন্টারের পরে নতুন নতুন বাসা থেকে বের হওয়া স্টার্ট হয়েছে, তো স্বাভাবিকভাবে বাসা থেকে বের হচ্ছে। এখন যেই আমার সাথে ফোনে কথা বলে তারই ভালো লাগে, যে একটা বেশি সময় দেয় গল্প করে, দ্যাট মোমেন্ট এরকম হয়েছিল। তাহলে কি দুজন আপনাকে বেশি সময় দিত গল্প করতে আপনার সাথে নাকি? হ্যাঁ, দুজন আমাকে খুব টাইম দিত, খুব পাত্তা দিত, আমার বাসার নিচে এসে দাঁড়ায় থাকতো। আপনি দুজনের সাথে এঙ্গেজ হয়ে গেলেন? না, এঙ্গেজ হয়ে যায়নি, একজন পরে ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা, এমন হয়েছে কখনো দুজনের সাথে একসাথে ডেটে গেছেন যে একজনের সাথে আসলেন, এসে সে আপনাকে ড্রপ করে এক জায়গায় রেখে গেল, আপনি আরেকজনের সাথে গেলেন? না, ওইটা হয় নাই, মানে আমার বাসায় এরকম হতো যে থাকে না ওয়েট করতো, তো আমরা কি করতাম উপর থেকে হাই হাই এরকম করতাম, তো বাসার নিচে থাকতো, মানে চোখে চোখে ইশারা হতো। হ্যাঁ, প্রতিদিন তো বাসা থেকে বের হয়ে ওটা একটু কঠিন ছিল, তাই না, কারণ তখনও ছোট, তখনও অ্যাডাল্ট হই নাই। অ্যাডাল্টের পরও যে বাসা থেকে বের হতে, এখন কিন্তু 16-17 বছর অনেক কিছু হয় এখন অনেক চেঞ্জ হয়েছে, বাট 2017 সালের কথা চিন্তা করেন আপনি, তখন কিন্তু সম্ভব ছিল না এটা, তখন আমাদের প্যারেন্টসরা অনেক বেশি স্ট্রিক্ট ছিল। আচ্ছা, আপনি একসাথে কতজনের সাথে রিলেশন করছেন যে আপনার একসাথে সম্পর্ক? এই একটা ব্যাপারে ছিল যে একসাথে দুইটা মানুষ আমাকে পছন্দ করতেছিল, মানে দুজনেই খুব হ্যান্ডসাম, দেখতে ভালো, দেখতে সুন্দর, বাট একজন একটু বেশি সুন্দর ছিল। আচ্ছা আচ্ছা, সো মানে একজনকে ভালো লাগছে, তো আরেকজন যখন বুঝতে পারছে যে আমি সামহাও আরেকজনকে বেশি পছন্দ করছি, তখন সে একটু ইনসিকিউর হয়ে গেছিল, বাট পরবর্তীতে আমি বলে দিচ্ছি না আমি আসলে রিলেশনশিপে এখন থাকতে পারবো না, ওকে ফাইন, যার মধ্যে কেটে পড়ছে। এখন পর্যন্ত আপু কয়টা রিলেশন করেছেন? আমার রিলেশনশিপ অত বেশিও যায় না, 2-3টা এরকমই। 2-3টা? আমরা তো 17 বছরের ঘটনা শুনে তারপরে একটা রিলেশনশিপে ঢুকে যাওয়ার পরে তারপরে আমার 17 পরে এই দীর্ঘ গ্যাপের মাঝে আর কোনো রিলেশন না, আর কোনো রিলেশনশিপ কেন? 17 পরে কত বছর আর বাকি রিলেশন? 7 বছর রানিং। 7 বছর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 7 বছরের গ্যাপে কোনো রিলেশন নেই, তার মানে এখন আপনার বয়স 24, রাইট? হ্যাঁ, এরকমই 24, তার মানে 7 বছরের গ্যাপে আপনার কোনো রিলেশন হয়নি? না, হয় নাই, সত্যি হয় আসলে কেন হয়নি? মানে প্রপোজ আসেনি না আপনি পছন্দ করেন? একজন থেকে গেছে, এরপরে থেকে গেছে। হ্যাঁ, আমি এই কথাটা কাউকে বলি না, বাট ট্রু, আমি একটা রিলেশনশিপ অলমোস্ট 7 ইয়ার্স রান। 7 ইয়ার্স? তার মানে ওই ঘটনার পর থেকে আপনার সাথে সেই রিলেশন কন্টিনিউ আছে? হ্যাঁ। এখন কি ডবল টাইমিং করা হয়ে গেছে? না, এরপরে কি হয়েছে, এরপরে আমার এত পরিমাণে মানে ম্যাচিউর হওয়া স্টার্ট করছি, তারপর থেকে মানে কথাবার্তা কনভারসেশন আস্তে আস্তে আমার কাছে মনে হচ্ছে আমি অনেক বেশি ইন্টেলেকচুয়াল হয়ে যাচ্ছি, আমি অনেক বেশি স্মার্ট হয়ে যাচ্ছি, তারপর ডে বাই ডে আমি বড় হচ্ছি আমার কাছে। তারপর মানে মনে হলো যে এরপর পড়াশোনায় একটু মনোযোগ দেই, ইউনিভার্সিটি শেষ হয়ে গেল, এখন মনে হচ্ছে যে বড় হয়ে গেছি, আর সম্ভব না, আর কোনো রিলেশনশিপ আসবে না লাইফে। ধরুন এই সময় কেউ একজন আসলো, সেও ওই আগের মতো খুবই হ্যান্ডসাম এবং আপনার খুব ভালো লাগলো, এখন কি করবেন? না, এখন না খুব সহজে মানুষকে ভালো লাগে না। এখন আগে যেমন আমার কাছে ফেসটা অনেক ফেক্ট করতো, ছোট বয়সে যেটা হয়, লুকটা অনেক বেশি পরিমাণে ম্যাটার করতো, বাট এখন না লুকটা তো ম্যাটার করে না। তার মানে কি বয়সের দোষ, রাইট? জানি না, বাট আমার কাছে এখন সামহাও একটা মানুষের আইকিউ লেভেলটা কতটুকু, সে কতটা মেন্টালিটি কতটা আপডেটেড, কতটা স্মার্ট, সে কতটা ভালো মানে স্মার্টলি কনভারসেশন করতে পারে, তার সাথে কথা বললে আমি কতটা মানে আউট নলেজ নিতে পারি, এইটা আমার কাছে ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট আমার কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না খুব বেশি। আমার কাছে মনে হয় আরেকটা বিষয় একটু বলি, যে আপনাকে একটু আটকিয়ে দেই আমি। বর্তমান সময় দেখলাম ট্রেন্ডিং এ এই কক্সবাজার, বিদেশে যাওয়া, বিদেশে গেলে কক্সবাজারে গেলে অভিনেত্রীদের নতুন নতুন ফোন হয়, গিফট পায়, রাতারাতি একবার ধন কুবের হয়ে যায়, এমন একটি বিষয়। আসলে ঘটনাটা কি বলুন তো? ওই যে বললাম না, ওই বছর বয়সের পর থেকে আমি না এত লাইফটাকে এক্সপ্লোর আর করি নাই, মানে করা হয় নাই, বা করার ইন্টারেস্টও কাজ করে নাই বলা যায়। মানে খুব বেশি ইন্টারেস্ট যখন একটা মানুষ বা একটা মানুষের সাথে, যখন আমার ফ্রেন্ডও কিন্তু কম, আমার জাস্ট একটাই বেস্ট ফ্রেন্ড, একটাই আমার একটা রিলেশনশিপের পরে না আমার না খুব মানুষের সাথে কমিউনিকেশন করা সেই জিনিসটা আমার মধ্যে আস্তে আস্তে চলে যায়। আমি তারপর একটা মানুষের সাথে কথা বলার ইন্টারেস্ট তখনই পাই যখন সে আসলে আমাকে টপিক দেয়, আদারওয়াইজ আমি নিজে টপিক দিই। আগে যখন খুব পটর করতাম, এখনও টপিক দিলে কিন্তু আমি প্রচুর কথা বলতে পারি, আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে কি বলে অনেক বেশি পরিমাণে এক্সট্রোভার্ট টাইপের একটা, আমি প্রচণ্ড পরিমাণে কথা বলি। বাট কেউ যদি হুট করে আমাকে দেখে, সে মনে করবে খুব ইন্ট্রোভার্ট, ওর সাথে কথা হয়তো বাড়ানো যাবে না। আপনি এক্সট্রোভার্ট এটা আমি বুঝছি, যেমন আমি আপনাকে আটকাতে পারছি না। হ্যাঁ, এই যে আপনি যেটা বললেন, এই যে এক্সপ্লোরনেস, এই জিনিসটা আমার ভিতর থেকে চলে গেছে, যদি থাকতো তখন হয়তো বলতে পারতাম। এক্সট্রোভার্ট মানুষগুলো তো বেশি এক্সপ্লোর করে। মানে এক্সপ্লোর আমি করি, বাট আমি ওর যে বললাম না, আমার সারাউন্ডিং এর বাইরে না। আমি ঘুরতে গেলে বা কোথাও বসলে আমার ওই একটা ফ্রেন্ড এবং তার যে বয়ফ্রেন্ড সে এবং আমি, আমার যে 4-5 জন ফ্যামিলি মেম্বার, এর বাইরে আমি কখনোই অত বেশি পরিমাণ এক্সপ্লোর করি না কোনো কিছু। আচ্ছা, একটু বলবেন আপনার জীবনে এমন কোনো ভুল আছে যে এই ভুলটি এখন আপনাকে তাড়া করে বেরোচ্ছে, বা আপনি চিন্তা করেছেন যে এই ভুলটি না করলে হয়তো আরো ভালো হতো? হ্যাঁ, বলা যায়।
একটু শুনি। এটা আছে, এটা হচ্ছে আমার ক্যারিয়ার রিলেটেড বলা যায়। ওই 2017 আমার যেটা হয়েছিল, তখন আমার কাজের অফার আসছিল, খুব ভালো ভালো কিছু কাজের অফার আসছিল, বাট দ্যাট মোমেন্ট আই ওয়াজ ক্রেজি টাইপস। হচ্ছে শুধু মানে কোনো কিছু আমার ভালো লাগতো না, মনে হতো কি কেউ আমাকে অ্যাটেনশন দিলে আমার মনে হতো এ আমার লাইফে প্যারা দিচ্ছে, আমার লাইফে বাইন্ডিংস ক্রিয়েট করছে, আমার লাইফে এত কেন ঝামেলা ক্রিয়েট করছে। তো তখন আমার খুব ভালো ভালো কিছু সিনেমার অফার আসছিল দ্যাট মোমেন্টে, এবং খুব ভালো প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই বলা যায়। বাট আমি সামহাউ ওগুলোকে রিজেক্ট করে আমি একদম খুব বেশি পরিমাণে পিড়িতে লাফায় বেড়াচ্ছিলাম। পিড়িতে লাফায় বেড়াচ্ছিলেন? আসলে এটা কার পিড়িতে লাফায় বেড়াচ্ছিলেন? ওই যে আমার ভালো লাগতো কি যে আমি কোনো কাজের জন্য টাইম দেব, কোনো কাজের জন্য রিহার্সাল করবো, তার সাথে ভালো আমি ফোনে কথা বলি, ফোনে গল্প করি। আমরা তো দেখি এই সময় মানুষ পিড়িতে লাফায় সুগার ড্যাডি নামে একটা শব্দের সাথে ইনভলভ। আপনি এরকম কোনো সুগার ড্যাডি? না, ওইটাও আমার মধ্যে কাজ করে না। আমার মধ্যে মানে আমি যাকে পছন্দ করি, মানে আমি যাকে পছন্দ করবো স্পেসিফিক সেই মানুষটাকে আমি আমার লাইফে রাখবো। আপনি আমাকে যতই পছন্দ করেন, আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। এমন লাইফে আসছে, আমারও আসছিল, সরি আমি তো ভুলেই গেছি, হ্যাঁ এমন আসছিল যে আমাকে পছন্দ করে, বাট আমার এই মানুষগুলোকে বিরক্ত লাগতো লিটারালি। আমার তখন কোনো কিছু আমার দরকার ছিল না। আপনি একটা ইন্টারভিউ বলেছিলেন যে সুগার ড্যাডি শব্দটা শুনলে আপনার খুব বিরক্ত লাগে। আসলে বিরক্ততাটা কোন জায়গায়? বিরক্তটা মনে হচ্ছে যে একটা বুইড়া বেটার সাথে আমার যাবে কেমনে, সরি টু সে। মানে আমি খুব লাইভ বললাম না, আমি খুব ফান মাস্তি লাভার। সুগার ড্যাডি চ্যাংরা বেটা হইতে পারে না? চ্যাংরা বেটা হয়ে তো হবে না। চ্যাংরা বেটা আমার মনে হয় আমার পার্টনার যথেষ্ট পরিমাণে মানে স্টেবল। আচ্ছা, এই যে সুগার ড্যাডি গুলো কেন বুড়া বেটাই হয় বলেন তো আমাকে একটু। কারণ হচ্ছে যে আমি বলি, একটা মানুষ 40 পর্যন্ত অতটা আর্ন করতে পারে না যেই পরিমাণ আর্নিংটা একটা মানুষ আসলে তার পার্সোনাল লাইফের মানে কি বলে স্বাধীনতার বাইরে গিয়ে এক্সপেক্ট করে। যেমন আমি বললাম না 17 ইয়ার্সে আমি যদি আমার এই যে আর্ন করে জমায় রাখছে আর কি একদম বুড়ো হওয়া পর্যন্ত, রাইট? হ্যাঁ, আমি 17 ইয়ার্সে আমি যে পরিমাণ স্বাধীনতাটা পছন্দ করতেছিলাম, যে আমার লাইফে কেউ বাইন্ডিংস দিবে, আমার লাইফে কেউ আটকাবে, আমাকে কাজের জন্য রিহার্সেল করো, অডিশন দাও, এই করো সেই করো, এগুলো বাদ দিয়ে আমি মানে এর থেকে ভালো হতো যে আমি ফোনে কথা বলছিলাম। এগুলোর বাহিরে গিয়ে আমি তার সাথে টাইম স্পেন্ড করব, মানে ওই এনার্জি, সেই ভালো লাগা প্রয়োজন সেটা আমার ছিলই না। আর আমার সাথে সুগার ড্যাডিরা কিভাবে ইমপ্রেস করে, মানে তারা তাদের যে মনের বাসনা এটা কিভাবে টাকা পয়সা দিয়ে তো মানে কিভাবে বলে এটা কিভাবে, মানে তারা কি আপনি কি ফিউচার হতে চান? মানে না আমি ফিউচারই হতে চাই না, আমি শুনতে চাই যে আসলে তারা কিভাবে বলে। না, শুনতে চাইলে কি মানে অসম্ভব না আপনি বলুন যে আসলে কিভাবে বলে তারা, এটা তো একটা কিউরিওসিটি বিষয়। তো অনেকে বলে এই শব্দটা, যে একটা মানুষের স্বাধীনতা মানুষ স্যাক্রিফাইস করে। এসএমএস এ বা ফোন দেয় বা সরাসরি কিভাবে তারা কমিউনিকেশন করে? না সরি, আপনাকে আবার বলি, মনে করেন আপনাকে আমার পছন্দ না, ওকে, আপনার আমাকে ভালো লাগছে না বা আপনার সাথে আমার টাইম স্পেন্ড করতে হচ্ছে, তাহলে আমি কেন টাইম স্পেন্ড করব? যখন আপনার আমাকে হ্যাপি করার মতো লটস অফ মানি, আমি এখন শপিং করতে চাই, আমি এখন আইফোন কিনতে চাই, আমি এখন অ্যাপল গ্যাজেটস কিনতে চাই, আমি এখন অ্যাপল ওয়াচ কিনতে চাই, আমি বিদেশ ট্যুর দিতে চাই, এগুলোর জন্য আপনি যদি আমাকে মান্থলি আমার পিছনে 10 থেকে 15-20 লাখ টাকা খরচ করতে পারেন, তখনই তো আমি আমার স্বাধীনতার বাইরে এসে আপনার উপর ইমপ্রেস হব। আদার্স আপনার উপর ইমপ্রেস হওয়ার কোনো রিজন নেই আমার। তার মানে 10-15 লাখ টাকা খরচ করলে আপনি ইমপ্রেস হবেন, রাইট? না, তখন কি সুগার ড্যাডির সাথে তাহলে আপনি থাকবেন না? আমার যথেষ্ট আর্ন, আমার পার্টনার যথেষ্ট আর্ন, আমার ফ্যামিলি যথেষ্ট আর্নিং আছে, যেটা আমার প্রয়োজন মেটানোর জন্য পারফেক্ট। আচ্ছা মিষ্টি আপু, আপনাকে কখনো কি কোনো সুগার ড্যাডি এভাবে অ্যাপ্রক্স করেছিল? সুগার ড্যাডি না, আমার বললাম না প্রথম কাজের দিকে আমার এরকম অফার এসেছিল যে আমার কাজ ভালো প্রতিষ্ঠানের কাজ, প্রায় 1-1.5 কোটি টাকা মানে ইনভেস্ট করে কাজ করার মতো অফার এসেছিল। বাট আমার ওই মুহূর্তে মনে হয়েছিল যে আমার পার্সোনাল লাইফের আমি কালকে যা পছন্দ করতেছি সেগুলোকে বিসর্জন দিয়ে আমি এখানে যাবো, নো আই ডোন্ট নিড এনিথিং। বাট এখন মাঝে মাঝে আফসোসও হয় আমি কেন একটু চালাক হয়ে যদি কাজটা করে নিতাম ভালো হতো। ওকে, সেটা তো বুঝলাম যে আপনি কাজ রিজেক্ট করে দিয়েছেন, সেটা আপনি ব্যক্তিগতভাবে, কিন্তু কোন সুগার ড্যাডি আপনাকে অ্যাপ্রোচ করেছিল কিনা? না, এরপরে আমি এতটাই নিজেকে গুছাই ফেলছিলাম বলতে কি আমি পড়াশোনা সবকিছু মিলে আমি মানে বললাম না লাইফটাকে এক্সপ্লোর করাটাই বন্ধ করে দিয়েছিলাম, টোটালি বন্ধ করে দিয়ে আমি আমার জগতেই চলে গেছিলাম, আমার মতো করে আমি থাকতাম, আমার ফ্যামিলি লাইফ আমার মতো করে থাকতাম। তারপর আসলে এরকম সুযোগ আসে নাই। বুঝতে পেরেছি, তার মানে সুযোগের অভাবে ভালো নাকি এটা মিষ্টি জাহান ভালো আছে? সুযোগের অভাবে সুযোগ এলে মিষ্টি জাহান ভালো থাকতো না, ঠিক কি না? জানেন না, সুযোগ একটা কথা আছে জানেন কি, যে সে খায় না কিন্তু সে কত খায় না, এই কথাটার অর্থ বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, আপনি সুযোগের অভাবে ভালো আছেন, মানে সুযোগ যদি আপনার কাছে আসতো তাহলে আপনি খারাপ হতে পারতেন বা আপনি সেগুলোতে সায় দিতেন, ঠিক কি না?
সুযোগ আসলে আমি জানতাম না, মানুষটাকে আমার ভালো না লাগলে যতই সুযোগ আসুক আমার লাভ নেই। আর আমার কথা শোনার কেউ থাকবে বলে মনে হয় না। মানে আমি না অত মানে পিরিত গল্প করতে পারি না, আমার খুব বিরক্ত লেগে যায়। মনে করেন আপনি যদি আমার পিছনে মানে কোনো একটা মানুষ যদি আমার পিছনে এত পরিমাণে এক্সপেন্ড করে, সে অ্যাটলিস্ট আমার মুখ থেকে ভালো ভালো গল্প শুনবে। বাট আমার কি হবে জানেন, আমি নিজেকে চিনি, এর কথাগুলো আমার ভাল লাগবে না, আমি একটু বিরক্তই থাকবো তার উপরে। সে মানুষটা সামহাও বুঝবে যে এই মেয়েটা মোটেও মানে ওই মানে কোয়ালিটির না, সে নিজেই খরচ করবে না আমার পিছনে। আমরা পুরো বিষয় বুঝে গিয়েছি। হ্যাঁ, খরচ করবে না। আপনার কাছে এখন আমি জানতে চাই, বর্তমানে দেশের যে পরিস্থিতি দেখছেন এবং বর্তমানে দেশে অনেক ধর্ষণের ঘটনা আমরা দেখছি এবং সমসাময়িক বিষয় কিন্তু অনেক ঘটনা দেখা যাচ্ছে। আপনি একজন নারী হিসেবে বর্তমানে রাতে যখন বের হন, কতটা নিজে সেফটিটা আপনি বজায় রাখতে পারেন বা নিজেকে কতটা সেফ মনে করেন? বাংলাদেশের মতো একটা জায়গা থেকে, নট অনলি যে এখন, আমি সত্যি কথা বলি, বাংলাদেশে থেকে যে এই ধর্ষণের কারণ কি হতে পারে? হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে আমি বাংলাদেশে থেকে নট অনলি যে এখন, আমি কোনো দিনও বাংলাদেশ থেকে সেফ ফিল করি নাই। কারণ আমার কাছে মনে হয় এই কান্ট্রির 80% নট 90% মানুষ হচ্ছে দারিদ্র সীমার নিচে বসবাস করে, এবং একটা শ্রেণী যারা কিনা অনেক বেশি বড় লোক, আর আরেকটা শ্রেণী হচ্ছে 10% আমরা যারা মিডল ক্লাস বিলং করি, আর একজন হচ্ছে অনেক বেশি পরিমাণে মানে টাকা জাস্ট 10% মানুষের কাছে আছে, আর 10% হচ্ছে মিডল ক্লাস, যারা হচ্ছে আমাদের ফ্যামিলিরা একটু চাকরি করে কষ্ট করে আমাদের ফ্যামিলিটাকে চালায়, তারপরে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করে কোনো রকম, আমরা বড় হয়ে আমরা একটা আর্নিংয়ের জায়গা ক্রিয়েট করি, মোটামুটি করে চলতে পারি। বাট 80% মানুষ আমার কাছে মনে হয় সামহাও দারিদ্র সীমার নিচে থাকে। আর সেই মানুষগুলো তো শিক্ষার কথা তো বলবোই, শিক্ষা নেই বলতেই বলে আমাদের কান্ট্রিতে। ম্যাক্সিমাম যদি এখান থেকে বের হই, আমি এখানে 100 জনকে দেখলে উচ্চ শিক্ষিত তো পাবোই না, শিক্ষিত জাস্ট কিছু কয়েকজন মানুষ পাবো। তারপরে তো ম্যাক্সিমাম মানুষকে, যারা, আমি শুধুমাত্র এডুকেশনাল শিক্ষা বলতেছি না, নৈতিক যে শিক্ষা, সেই শিক্ষাটা ফ্যামিলি থেকে দেওয়া হয় না বা শিখে না, ওরা খাবারই পায় না, ওরা কীভাবে মানে নৈতিকতা শিক্ষা নিবে, কীভাবে নিবে, কারা দিবে? এমন আমি শুনতেছি যে রিক্সাওয়ালারা এখানে একবার বিয়ে করে ওইখানে একবার, মানুষ ছোট করে দেখাটা খুব কষ্ট পায়। রিক্সাওয়ালাদেরকে আপনি এইভাবে কেন বললেন, ওইভাবে কেন বলবেন, বলে তো লাভ নেই। তারা কি করে, তাদের যে এক একটা ফ্যামিলি, ওরা কম করে হলে 6-7 জায়গায় বিয়ে করবে, বাচ্চা জন্ম দিবে মানে 16-17টা, এবং এই বাচ্চাগুলো কোথায় যাচ্ছে, কি করছে, পড়াশোনা, রাস্তায় বসে থাকতেছে, স্টেশনে বড় হচ্ছে, মানে তারা এগুলো নিয়ে কোনো ধরনের কোনো, তাহলে এই ধর্ষণটা এই মানুষগুলো, হ্যাঁ এই মানুষগুলো আসলে মেন্টালি কি ওরা আপনার সুস্থ মনে হবে? ওরা কি সুস্থভাবে বড় হচ্ছে? হবে? তার মানে কি আমাদের বিকাশটাই ঠিকভাবে হচ্ছে না? এক্স্যাক্টলি, যে নৈতিকতার যে বিকাশ, যে বড় হওয়া, একটা শিশু ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তার যে প্রয়োজনগুলো পূরণ করে তারা যে একটা সুন্দর জীবনে বসবাস করবে। আমার ভাই, আপনার ভাই, বা আমরা কি কোনোদিন ধর্ষণ নিয়ে চিন্তা করছি? আপনি চিন্তা করে দেখেন তো, তাহলে আমাকে একটু বলুন তো যে এক কথায় আসলে কি হলে ধর্ষণটা বন্ধ হতে পারে বলে আপনি মনে করেন? আমার মনে হচ্ছে এই মানুষগুলোকে আসলে কি, ওই যে জনসংখ্যা, আমাদের দেশের জনসংখ্যাটা, যদিও আমরা বলি যে আমরা হিউম্যান পাওয়ার আমাদের অনেক দরকার, অনেক আমরা সস্তায় অনেক বেশি পরিমাণে শ্রমিক পাচ্ছি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তার বাইরেও আমাদের উচিত কি মানুষজনকে অ্যাটলিস্ট মানে ওই নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য তাদের জন্মহারটা কমিয়ে নিয়ে আসা কোনোভাবে। তারপরে যে রাস্তায় যে মানুষগুলো থাকতেছে ওদের পুনর্বাসন করে ওদের জীবন বা ওদের জীবনযাত্রার মানটাকে একটু মিনিমাম পর্যায়ে নিয়ে আসা। তাহলে আমাদের বিকাশটাকে যদি সঠিকভাবে করা যায় এবং আমাদের সমস্যাগুলো দূরীকরণ করা যায় তাহলে এটা সম্ভব। ধন্যবাদ আপনাকে। তরুণ প্রজন্ম বা নতুন যারা কাজে আসছেন, কাজ করতে আগ্রহী, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে এটাই বলতে যাচ্ছি যে শিখে আসেন, শিখে কাজ করেন, সবাই ভালো কাজ করছেন। টিকটক থেকে কিছু মানুষজন খুব ভালো জায়গায় বিভিন্ন জায়গায় তৈরি করছেন, তাদেরকে বলবো অ্যাক্টিং শিখে তারপর অ্যাক্টিং করেন। আর এই তো এটুকুই বলার। বাংলা সিনেমা বেশি বেশি করে দেখেন, আমার সিনেমা আসছে, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আমরা প্রত্যাশা করি বাংলা সিনেমায় সুদিন ফিরে আসুক, আবার সেই সোনালী অতীত আমাদের মাঝে ফিরে আসুক, চলচ্চিত্র জগৎ আবারও প্রাণবন্ত হোক, মানুষ আবারও কর্মচঞ্চলতা ফিরে পাক। আজকে এই ছিল আমাদের আয়োজন। আমাদের অতিথি হিসেবে ছিলেন মিষ্টি জাহান, আর পুরো অনুষ্ঠান জুড়ে ছিলাম আমি কবির চৌধুরী জয়। যারা অনুষ্ঠানটি দেখছিলেন সকলকে ধন্যবাদ, এবং পরবর্তীতে দর্শক আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করলাম। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। খোদা হাফেজ।